আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। এদিকে রিজভির অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না। জানাবো আলোচনা সভায় বক্তারা, পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা। নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের হিসাব প্রকাশ করলেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো হাজারীবাগের শিশু ধর্ষণ মামলার মূল আসামি রবিন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। উপদেষ্টা বলেন, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক সজাগ রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলোর ফাংশন করছে। যৌথ বাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে। তিনি বলেন, থানার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। থানাসমূহ সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতেই এ পরিদর্শন। উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এর সুযোগে সন্ত্রাসী অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এ সময়ও সজাগ ও সতর্ক থাকে। চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। তিনি আরও জানান, গতকাল গুলশান থানায় দায়িত্ব অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। রিজভির অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না। জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে বাধা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। রিজভী বলেন, জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হওয়া যায়নি। হ্যাঁ, আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয় কাটাচ্ছি। রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না, কিন্তু রাস্তাঘাটে পাড়া মহল্লার সন্ত্রাসীদের যে উৎপাত, এটা মানুষ প্রত্যাশা করেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রসঙ্গে রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছেন কিনা তাকে এটা নিশ্চিত করতে হবে। পুলিশ ঠিকমতো কাজ করলে সেটি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিভিন্ন পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে, এগুলো থামাতে হবে। বিএনপি অসহায় ও গরিব মানুষের সঙ্গে থাকবে বলে তিনি উল্লেখ করেন। বসন্ত বরণে বাধা বা মাজারে হামলা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার নিন্দা ও উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, কখনোই একমুখী দেশ হতে পারে না। আলোচনা সভায় বক্তারা, পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা। পিলখানা হত্যাকাণ্ড, ন্যায় বিচার ও সার্বভৌমত্ব প্রশ্নে আলোচনা সভায় বক্তারা বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। ভারতের নির্দেশনায় হাসিনার পরিকল্পনায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। বিজিবি সদস্যরা সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন বিজিবি সদস্য 10 জন বিএসএফ সদস্যের সমান। বিএসএফ এর কাছে বিজিবি সদস্যরা আতঙ্কের নাম। তারা প্রায়ই বিজিবি সদস্যদের কাছে পরাজিত হয়েছে। আর বিজিবির শক্তি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। বিজিবির কর্মকর্তারা সবাই সেনা সদস্য। ভারত শেখ হাসিনাকে দিয়ে সেই সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডে ভারতের প্রশিক্ষিত বাহিনীর সদস্য সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সরাসরি অংশগ্রহণ করে। তথ্যপত্র খোঁজ শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাক্ষ্য থেকে উঠে এসেছে, যারা পিলখানা হত্যাকাণ্ডে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। খুনি হাসিনা সহ শেখ সেলিম, শেখ তাপস, মির্জা আজম, খুনি হাসিনা সহ শেখ সেলিম, শেখ তাপস, মির্জা আজম, নানকরা প্রকাশ্যে এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এদের সহ সব অপরাধী চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে। তাসনুবা বলেন, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ঘটেছিল ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড। সেনাবাহিনীর 57 জন অফিসার সহ মোট 74 জনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের শিকার আমার স্বামী মেজর তানভীরের লাশ এখনো আমি পাইনি। হত্যাকাণ্ডের ঘটনার সময় আমি সহ আরো বহু সেনা কর্মকর্তার স্ত্রী, সন্তান, পরিবারের সদস্যরা পিলখানার ভেতরে ছিলাম। আমাদের উপরও নির্মম নির্যাতন চালানো হয়। হাসিনা সরকার এবং হাসিনা নিজেই ওই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন। হাসিনা ভারতের হয়ে সেনাদের হত্যা করেছিলেন। বিজিবি পোশাকের খুনিদের কেউ কেউ হিন্দিতে কথা বলছিল।
মহসিন বলেন, হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে বলেছিলাম, সেনা সদস্যদের বাঁচাতে কেন আপনার কোনো নির্দেশনা ভূমিকা ছিল না। 24শে ফেব্রুয়ারি আপনি সেখানে গিয়েছিলেন, কিন্তু 26শে ফেব্রুয়ারি আপনি যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কেন? একের পর এক প্রশ্ন করেছিলাম। এ কারণে হাসিনা আমাকে চাকরিচ্যুত করেছে, আমার সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে। আমি প্রতিবাদ করেছি, সেটা হাসিনা মেনে নিতে পারেনি বলেই আমাকে বরখাস্ত করে। আমি 1.5 বছর জেলে ছিলাম। হত্যার হুমকি দেওয়া হয় সব সময়। এখন খুনির বিচার নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, হাসিনা পিলখানা, শাপলা চত্বর এবং জুলাই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড। এছাড়া বক্তারা বলেন, এত বিপুল সংখ্যক সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের একসাথে জীবন দেওয়া ইতিহাসে বিরল। এমনকি বিশ্বের ইতিহাসে যুদ্ধেও একসাথে আর্মির এত বিপুল সংখ্যক সিনিয়র অফিসার জীবন দিয়েছেন এমন নজির নেই। শুধু ভারতের সঙ্গে নিজের একক সম্পর্ক মধুর রাখতে খুনি হাসিনা স্বাধীনতার অতন্ত্র প্রহরী, দেশপ্রেমিক সেনাবাহিনীর এত বিপুল সংখ্যক ঊর্ধ্বতন অফিসারকে নির্মমভাবে পৈশাচিক কায়দায় হত্যা করে। ভারত খুনি হাসিনাকে দিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করিয়ে প্রতিশোধ নিয়েছে। নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের হিসাব প্রকাশ করলেন নাহিদ। নিজের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সম্পদের বিবরণী প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট পাঠকের জন্য হুবহু নিচে তুলে ধরা হলো। উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21শে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে 21শে আগস্ট 2024 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসেবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ এর হিসাবে 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারোর সম্পদ স্বচ্ছ হিসাব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তবে তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য। প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে পদত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। হাজারীবাগে শিশু ধর্ষণ মামলায় মূল আসামি রবিন গ্রেপ্তার। রাজধানীর হাজারীবাগে 12 বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আকরাম হোসেন ওরফে রবিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 9 ডিসেম্বর রাতে ভুক্তভোগী শিশু বাসা থেকে খালার বাসায় যাওয়ার পথে হাজারীবাগ থানাধীন বউবাজার 30 ফিট খালপাড় এলাকায় পৌঁছলে রবিন সহ 6 থেকে 8 জন পকেটে পথরোধ করে। পরে পিতল কারখানার গলিতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রবিন সহ 6 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 2 থেকে 3 জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র্যাব 2 আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় ডিএমপির হাজারীবাগ বউবাজার এলাকা থেকে রবিনের গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রবিনকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।